রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। এই আইনে অধ্যায় হচ্ছে 46টে। এই আইনের তফসিল আছে 5টা। দ্বিতীয় এবং তৃতীয় তফসিল আমাদের প্রয়োজন হয় এবং প্রথম তফসিল বাতিল। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের আজকের আলোচনার বিষয় আমাদের 165 দ্বারা 165 থেকে আলোচনা করব। পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি বা পুলিশ অফিসার তার নিজ থানা এলাকায় বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করেন। তহিদ স্যার সাইলেন্ট করে দেন, তহিদ স্যার সাইলেন্ট করেন। তারপরে 166 দ্বারাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার অপর থানা এলাকায় যাও বিনা পরোয়ানায় তল্লাশি পরোয়ানায় তল্লাশি কার্যক্রম করতে পারে। এই হলো তার শিরোনামগুলো। কালকে বলছিলাম, আজকে এটা হালকার ভার, বেশি কঠিন না। আলোচনা বেশি করলে, আপনারা বেশি শুনলে, বেশি বুঝলে অল্প লিখতে পারবেন এবং এই লেখা তখন সহজ হয়। এই জন্য আলোচনা দীর্ঘ করা। আসেন, পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা পুলিশ অফিসার তদন্তের জন্য যুক্তিসঙ্গতভাবে যদি কোনো বিশ্বাস থাকে বা কোনো কারণ থাকে, কোথাও কোনো মালামাল, কোনো বস্তু দ্রব্য আছে যা তার তদন্তের প্রয়োজন, যা এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তদন্ত কাজে তদন্তের জন্য প্রয়োজন হবে, তখন এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? উক্ত স্থানে তার কারণ লিপিবদ্ধ করে তল্লাশি কার্যক্রম করবেন। উক্ত স্থানে তার কারণ লিপিবদ্ধ করে তল্লাশি কার্যক্রম করবেন। এই তল্লাশি কার্যক্রম যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করবেন, তিনি বা পরিচালনা করবেন, তখন তিনি নিজে উপস্থিত থেকে এই তল্লাশি কার্যক্রম করবেন। এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কাজে ব্যস্ত থাকে, তার দায়িত্ব অন্যান্য এই তল্লাশি কার্যক্রম করার সময় যদি না থাকে, ঠিক আছে, তাহলে তার কারণ লিপিবদ্ধ করে তার কারণ আমার সমস্যা করলে আল্লাহ তার কারণ লিপিবদ্ধ করে তার অধীনস্থকে তিনি এই দায়িত্ব দেবেন। এই অধীনস্থ কর্মকর্তা যখন দায়িত্ব পাবেন, ঠিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেভাবে তল্লাশি করবেন বিনা তল্লাশি পরোয়ানায়, এই তদন্তের প্রয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে যিনি দায়িত্ব পাবেন, তিনিও সেই একইভাবে এই তল্লাশি কার্যক্রম করবেন। তাহলে দেখেন, পুলিশ অফিসার বলছে বা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও বিনা তল্লাশি পরোয়ানায় তার থানা এলাকায় এই তল্লাশি কার্যক্রম করতে পারেন। তল্লাশি পরিচালনা করার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিত থেকে তল্লাশি করাটাই উত্তম বা পরিচালনা করবেন বলেই আইনের বিধান। এবং এই তল্লাশি কার্যক্রম কি বলছে, যদি তল্লাশি পরিচালনা অসমর্থ হন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসমর্থ হন, তার দায়িত্ব কর্তব্য বেশি থাকার কারণে তিনি সময় না পান, তাহলে তার অধীনস্থকে এই দায়িত্ব দেবেন। পৃষ্ঠা অঙ্কন করে কারণ লিপিবদ্ধ করে এই অধীনস্থ তখন কি করবে? এই অধীনস্থ যখন দায়িত্ব পাবে, ঠিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেভাবে তার থানা এলাকার মধ্যে কোনো মালামাল, বস্তু বা দ্রব্য উদ্ধার করার জন্য তার তদন্তের প্রয়োজনে তিনি সেই কাজটা এই তল্লাশি কার্যক্রম করবেন। এতটুকুই তল্লাশি। আর এই তল্লাশি কার্যক্রম করার সময় পরোয়ানা হোক আর পরোয়ানা ছাড়া হোক, ফৌজদারি কার্যবিধি আইন 102 এবং 103 ধারার বিধান মতোই পরিচালিত হয়। এখন আসেন 166 ধারা। 166 ধারা, থানার ভারপ্রাপ্ত অফিসার যখন অপরের দ্বারা তল্লাশি পরোয়ানা দেওয়াইতে পারেন। থানার ভারপ্রাপ্ত অফিসার যখন অপরের দ্বারা তল্লাশি পরোয়ানা দেওয়াইতে পারেন, এর শিরোনামটা এভাবে পড়বেন, মুখস্থ করে মনে রাখবেন কিভাবে। যে অপরের থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি, এখতিয়ারাধীন এলাকার বাইরের থানায় যা পুলিশ যখন বিনা পরোয়ানায় তল্লাশি করবেন, বা পুলিশ অফিসার কখন অপর পুলিশ অফিসারদের তল্লাশি পরোয়ানা করবেন, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। যে একজন অফিসার আরেকজন অফিসারকে দিয়ে কখন কিভাবে তল্লাশি পরোয়ানা করতে পারবেন, পরোয়ানা হলে পারবেন না পরোয়ানা ছাড়া পারবেন, এই প্রশ্নের আলোচনা যেদিন করব সেদিন আরও ব্যাপক করে ইনশাল্লাহ আপনাদের সাথে করবো। আগে প্রথমার্ধে শেষ করে নেই, তারপরে 1 মাস ধরে আপনাদের সাথে শুধু প্রশ্ন আর প্রশ্ন। এখন আসেন, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
অথবা ইন্সপেক্টর পদের নিচে নয়, 166টি এই অপরের থানায় যে আপনি তল্লাশি কার্যক্রম করবেন বিনা পরোয়ানায়, এই তল্লাশি কার্যক্রম করার জন্য আপনি সর্বনিম্ন হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইন্সপেক্টরের পদের নিম্ন নয়। ইন্সপেক্টর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একই র্যাঙ্ক, তিনি হলো অফিসার ইনচার্জ, আর তদন্ত থাকে বা অপারেশন থাকে। ইন্সপেক্টর পদের নিম্ন নয় এমন অফিসার অপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই তার যে বিষয়টা উদ্ধার করার দরকার সেই বিষয় সম্পর্কে তল্লাশি কি করবেন, তল্লাশির অনুরোধ করবেন। আর যে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অনুরোধ করবেন, সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অনুরোধ করবেন, সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই তার এই আদেশ পাওয়ার পরে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এবং এই তল্লাশি কার্যক্রম করার সময় অপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন তল্লাশি করেন, যে বস্তু বা দ্রব্য উদ্ধার করেন, এই বস্তু দ্রব্য কার নিকট পাঠায়, যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধে উনি এই তল্লাশি কার্যক্রম করছেন, যে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধে অপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তল্লাশি কার্যক্রম করছেন, সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই তল্লাশির দ্রব্য বস্তু মালামাল পাঠিয়ে দেয়। ঠিক আছে, খেয়াল করেন, এমনি সহজ আছে, এটা নিয়ে টেনশন নেবেন না। এবং দেখেন 3 নম্বরে যা কি বলছে, যখন এই যে থানার আলামত বস্তু উদ্ধার করার দরকার, সেই থানার অফিসার দেখছে যে আমরা যদি অপর থানার অফিসারদের তল্লাশি করাতে যাই তাহলে আমাদের বিলম্ব হবে, দেরি হবে, ওই আলামত বস্তু নষ্ট হয়ে যাবে, সরায় ফেলবে, পুড়ায় ফেলতে পারে, বা ওই ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানেও নিয়ে যেতে পারে। এই যখন ট্রেনজিটি আসছে, যখন এই সমস্যাটা আসবে, তখন কি করবে, ওই পুলিশ অফিসার, এক থানার পুলিশ অফিসার অপর থানায় গিয়ে সেই থানায় তার থানায় যেরকম বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি কার্যক্রম করতে পারত, অপরের থানা এলাকায় গিয়েও তিনি তার ওই তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাহলে 166তে এক থানার পুলিশ অফিসার অপর থানায় গিয়েও বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি করতে পারবে। কারণ কি কারণে পারবে, যদি অপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে তল্লাশি করাতে হয় তাহলে দেরি হয়ে যেতে পারে, ওই মালামাল বস্তু নষ্ট করে ফেলতে পারে, সরায় ফেলতে পারে এবং পুড়ায় ফেলতে পারে। তখন এই তল্লাশি মানে যে বস্তু দরকার, মালামালের দরকার, সেটা আর পাওয়া যাবে না। এইটা যখন সন্দেহ হয় বা মনে করে, তখন এক থানার পুলিশ অফিসার অপর থানায় গিয়ে তার তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু তল্লাশি করা যখনই শেষ হবে, তখন কি মালামাল বস্তু দ্রব্য পাইছেন, বস্তু দ্রব্য পাইছেন সেইগুলোর একটা থানা ওই নিয়ে যে লোকাল থানায় তল্লাশি কার্যক্রম করছে সেখানে কি করবেন, সেখানে নিয়ে হাজির করবেন। এছাড়াও এই তল্লাশি কার্যক্রম নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট উল্লেখ করবেন যে আমরা এখানে তল্লাশি করে এই জিনিস পাইছি। ঠিক আছে, আপনার আমার পড়া কি, আপনার আমার পড়াটা হচ্ছে, খেয়াল করেন, এটা মূল পড়া, এটা ব্যাখ্যামূলক, জানার ভিতরে আপনার লস নেই। এই 166টি বলছে যে পুলিশ অফিসার, আপনারা সমন পড়ছেন, পরোয়ানাও পড়ছেন, সমন কিন্তু এখতিয়ার সীমানার এলাকার বাইরে প্রেরণ করে, আবার পরোয়ানাও কিন্তু এখতিয়ার সীমানার এলাকার বাইরে প্রেরণ করে। পরোয়ানা কিন্তু এখতিয়ার সীমানার বাইরে যা কার্যকারী করা যায়, এটা আপনারা জানেন। আর এই তল্লাশির ক্ষেত্রেও পুলিশ অফিসার যদি কোনো মালামালের দরকার হয়, নিজ থানা তো 165 আছেই, নিজ থানায় 165, অপর থানা হলে 166। এই অপর থানায় অন্য অফিসার দিয়েও করাতে পারে, এবং যদি মনে হয় না অন্য অফিসার দিয়ে করাবো না, আমরা নিজেরাই করব, সেক্ষেত্রে এই যে থানার এই মামলা বা অপরাধ সংক্রান্ত বা যে বিষয়ে উন্নত তল্লাশি করা প্রয়োজন, তারা অপর থানা এলাকায় গিয়েও, এক থানার পুলিশ অপর থানা গিয়েও এই তল্লাশি কার্যক্রম করবেন। নিজ থানা এলাকায় যেরকম ক্ষমতাবান, অপর থানা এলাকাও সেরকম ক্ষমতাবান, এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন। এগুলো সহজ জিনিস। তাহলে 165 নিজ থানা এলাকায় পরোয়ানা ব্যতীতই এই তল্লাশি কার্যক্রম করবেন, এবং অপর থানা এলাকাও অপর কোনো অফিসার দিয়ে অথবা নিজেরাও গিয়ে সেই স্থানে বিনা তল্লাশি পরোয়ানায় তল্লাশি কার্যক্রম করবেন। সহজ জিনিস। এখন আসেন 100, এলো আপনাদের মূল যেটুকু লেখবেন সেটুকু বললাম, আরো প্রশ্ন লেখাবেন
এবং আপনারা বিনা তল্লাশি করা তো লেখেনি 165-66 মানে দিছিলাম না, দেবো এবার। তাহলে কিভাবে লেখা লাগবে আমি আপনাদের সে লেখা সম্পর্কে বলে দেবো। আপনারা 1 2 3 4 5 165 5টা কথা আছে, 166 এত লেখা লাগে, এত শুধু বোঝার আছে। আপনার এমসি করে বোঝাও লাগবে না, যেটুকু বলছেন আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। 167 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ করা না গেলে তখনকার কার্য পদ্ধতি। 167 দ্বারা 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ করা না গেলে তখনকার কার্য পদ্ধতি। এখানে অনেক বড় বিশাল করে লেখা। তাই আপনারা যেটা জানেন রিমান্ড, আপনারা যেটা জানেন রিমান্ড বা পুলিশ হেফাজত, এই রিমান্ড এবং পুলিশ হেফাজত সবই রিমান্ড বা পুলিশ হেফাজত, এই রিমান্ড বা পুলিশ হেফাজতে কেন রাখা হয়? মধ্যে তদন্ত সম্পূর্ণ করা না গেলে তখনকার কি কার্য পদ্ধতি হবে? ফৌজদারি কার্যবিধি আইন আপনারা 61 দ্বারা আমরা পড়ে আসছি। 61 দ্বারায় বলছে যদি আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার যদি করেন, এই গ্রেপ্তার করার পরে আসামিকে 24 ঘন্টার অধিক আপনি পুলিশ হেফাজতে রাখা যাবে না। কিন্তু কখন রাখা যাবে? এই আসামি যদি আপনি গ্রেপ্তার করছেন, অপরাধের তিনি অপরাধ করছেন, তিনি আমলযোগ্য করুক বা তার এই অপরাধের কারণে তারকে কি করা হবে? তার সহযোগী, এবং তিনি কিভাবে এই কাজটা করলেন, কি তার সমস্যা ছিল, কোন মানে বিভিন্ন প্রশ্ন, মূল অপরাধ, মূল রহস্য উদ্ঘাটন করার জন্য এর তদন্তের প্রয়োজন হয় পুলিশ অফিসারের। তখন এই তদন্তের প্রয়োজন হলে আসলে তো 24 ঘন্টার বেশি আসামিকে রাখা যায় না। পুলিশকে আসামি রাখা নিষেধ আছে 161, কিন্তু ওইখানে আবার বলছে যে 161 যখন আপনার তদন্তের প্রয়োজনে কোনো বস্তু, দ্রব্য বা তার সহযোগীকে, যে এই অপরাধের সাথে তার সহযোগী কিনা কিনা আছে, এদের গ্রেপ্তার, এদেরকে খুঁজে বাই করা, এদের কাছে যদি কোনো বস্তু দ্রব্য বা কোনো ব্যক্তি আটক থাকে তাকে উদ্ধার করা লাগবে না। এই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখলে পুলিশ কি করতে পারে? ওই রহস্য, ওই তথ্য উদ্ঘাটন করতে পারবে, কার সাথে অপরাধ সংগঠন করছে, কোথায় এই অপরাধী দাগ আছে বটির, কোথায় সে রাখছিল, এবং তার সহযোগী কিনা কিনা আছে, এই বিষয় সম্পর্কে পুলিশ উদ্ধার করার জন্য এই আদালতের নিকট কি করে? আবেদন করে যে এই ব্যক্তিকে, এই আসামি বা অপরাধীকে আমাদের হেফাজতে রাখা হোক অধিকতর তদন্তের জন্য। এই কারণগুলো কি কি? তার সহযোগী গ্রেপ্তার, তার নিকট থেকে আরো মূল্যবান তথ্য, বস্তু দ্রব্য উদ্ধার করার প্রয়োজন আছে এবং তিনি এই তথ্যগুলো দেবেন। তাই আমাদের হেফাজতে থাকলে আমরা এই কাজ করতে সহজ হবে এবং স্বাভাবিক হবে। আদালতের নিকট যখন আবেদন করে, আদালত তা শুনে মিলে আদালতের সর্বোচ্চ কয়দিন দিতে পারে? 15 দিন। ঠিক আছে, সর্বোচ্চ 15 দিন, সর্বনিম্ন আদালতের বিবেচনায় না হলে 1 দিন না দিলেও কোনো ইন্টারফিয়ার করার কিছু নাই। আদালতে যদি স্ববিবেচনা মনে হয়, পুলিশের কথা সে যুক্তিযুক্ত মনে হয়, তাহলে পুলিশ হেফাজতে আদালত দেবেন। আর যদি আদালতের বিবেচনায় না হয়, না এটা মনে হয় মিথ্যা, এটা যুক্তিযুক্ত নাই, তাহলে আদালত তার রিমান্ড দেবেন না। আর যদি মনে করে না রিমান্ড দেওয়ার দরকার, আদালত যদি মনে করে, যেটা মনে করে, তাতে 1 থেকে শুরু করে সর্বোচ্চ 15 দিন দিতে পারে। সর্বোচ্চ 15 দিনের বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না। এখন আসেন মূল পয়েন্টে পয়েন্টে পড়ি, বেলা বেশি দূর যাবো না, কারণ এখানে জামিন সংক্রান্ত বিষয় আছে। এই জামিন সংক্রান্ত বিষয় আমি মনে করি আপনাদের অর্থ নেওয়ার আমার দরকার নাই। ঠিক আছে, মানে দেখবেন অনেক সময় গ্রেপ্তারের পরে জামিন দিয়ে দেয়। জামিন আগে বলি, পড়ার আগেই বলে শোনেন, জামিন দিয়ে দেয়। এই জামিনগুলো কেন দেয়? প্রত্যেক নাগরিকের আইনত অধিকার আছে। আমি ধরেন খুন করছি, আমি ডাকাতি করছি, আমার জেল ফাঁস হবে, কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে, তদন্তের সময় আছে। ওই সময়ের মধ্যে যদি দেখা গেছে তদন্ত কাজ শেষ করতে পারে নাই, তখন কি করে? তখন হচ্ছে কি, এই জামিন দিয়ে দেয়। কারণ ওই লোকের অধিকার আছে, কেন আমি জামিন পাবো না? জামিন পাওয়াই কিন্তু মামলা শেষ না, জামিন পাওয়াই মামলা শেষ না। আপনার জামিন দেওয়ার সাময়িক সময় মুক্তি কার্যক্রম চলমান আছে, এবং আপনি যতদিন জেল জরিমানা কাটলেন, রায় ঘোষণার পরে ওগুলো মাপ পাওয়া যাবেন। বিদ্যুৎ গেছে, লাইট গেছে। এত সমস্যা হয় না, সমস্যা কোনো প্রতিদিনই থাকবে না। এখন আসেন 164টি আপনারা যেটা স্বাভাবিক আছে রিমান্ড, তাহলে রিমান্ড সম্পর্কে যদি আপনার মেলাখানিক ধারণা থাকে, পড়তে সহজ হবে এবং বুঝতেও সহজ হবে। ঠিক আছে, এখন আসেন কিভাবে যখনই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে হেফাজতে আটক রাখা
আটক রাখা প্রতীয়মান হয় যে 61 দ্বারা নির্ধারিত 24 ঘন্টা সময়ের মধ্যে তদন্ত করা সম্ভব হবে না। মানে আপনি আটক করছেন, এই আটক 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ করে ফেলতে পারেন তাহলে আর এই রিমান্ডের দরকার হয় না, ঠিক আছে। এর তখন কি হয়, অভিযোগ বা সংবাদের দৃঢ়ভিত্তি, যে বিষয়ে অভিযোগ হয়েছে এবং সংবাদের দৃঢ়ভিত্তি হয়েছে, তাহলে থানার ভারপ্রাপ্ত অফিসার, তদন্তকারী পুলিশ অফিসার, ইন্সপেক্টর পদের নির্মাণ হয় এমন পুলিশ অফিসার তাকে ডায়েরিতে বিষয়টা লিপিবদ্ধ করবে, করার পরে তার নকল সহ আসামিকে নিকটতম বিচারের নিকট প্রেরণ করবে। তাহলে কি করে এই কাজটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করে, ইন্সপেক্টর রিমান্ড কিনে নেয়। তাহলে ইন্সপেক্টরের নির্মাণ হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার বিরুদ্ধে কি অভিযোগ, তার বিরুদ্ধে কি অভিযোগ, এরম দৃঢ় ভিত্তির উপর কি প্রতিষ্ঠিত আছে, তার কি সমস্যা, তার কারণ লিপিবদ্ধ করে তার নিকটতম ম্যাজিস্ট্রেট, এই নিকটতম ম্যাজিস্ট্রেট বলতে বোঝানো হচ্ছে আপনি যে জুডিশিয়ালের আয়ত্তে আছেন, যে বিচারিক ম্যাজিস্ট্রেট আপনার নিয়ন্ত্রণ করে, সেই ম্যাজিস্ট্রেট নিয়োগ নিয়ে আপনি উপস্থাপন করবেন, ঠিক আছে। এখন আসেন, যে ম্যাজিস্ট্রেট নিকট আপনি প্রেরণ করা হবে তার সংশ্লিষ্ট মামলার বিচার করিবার অধিকার থাকুক। এখন যে ম্যাজিস্ট্রেট নিকট আপনি এই পুলিশ অফিসার, দুই বলছে যে পুলিশ অফিসার যখন এই রিমান্ডের জন্য ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে যাবেন, ঠিক আছে, যে ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে গেছেন এই রিমান্ডের জন্য, তিনি বিচার করিবার ক্ষমতাবান থাকুক আর না থাকুক, তিনি তার বিবেচনা মতে আসামিকে উক্তরূপ হেফাজতে আটক রাখিবার জন্য বিভিন্ন সময় কর্তৃত্ব দানে, মানে এই যে পুলিশ অফিসার যে ম্যাজিস্ট্রেটের কাছে আসামি নিয়ে গেছে, হ্যাঁ আসামি নিয়ে গেছে, ওই ম্যাজিস্ট্রেট এই বিচার করতে পারুক আর করুক আর না করুক, কিন্তু তার কারণটা শোনার পরে এই রিমান্ড উনি মঞ্জুর করতে পারে, এই রিমান্ড মঞ্জুর করতে পারে। তো এই রিমান্ড মঞ্জুর করার আবার কিছু কিছু শর্ত আছে, রিমান্ড মঞ্জুর করার আদেশ তিনি দিতে পারবেন, কিন্তু কি কোন ধরনের ম্যাজিস্ট্রেট দিতে পারে না। আপনারা কিন্তু পড়ছেন ম্যাজিস্ট্রেট সম্পর্কে অনেক সম্মুখ ধারণা দিয়েছিলাম 6 দ্বারা, হ্যাঁ, কোন ধরনের ম্যাজিস্ট্রেট এই রিমান্ড আবার দিতে, পুলিশ অফিসার নিয়ে গেলেও হবে না। এখানে 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নয় এমন কোনো 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে রিমান্ড হেফাজতে রাখার কর্তৃত্ব দেবেন না। তাহলে 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং 3 নম্বর শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো দিতে পারবেই না, এবং 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবে সরকারের নিকট থেকে যদি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়। তাহলে রিমান্ড দেন কত ভয়ঙ্কর জিনিস, যে কোনো ম্যাজিস্ট্রেট দিতে পারে না। রিমান্ড যে আপনার হেফাজতে রাখবে 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে না, 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, সরকার যদি বিশেষভাবে অনুমতি দেয়। তাহলে পারে কিনা, পুলিশ আসামিকে পুলিশ হেফাজতে আটক রাখিবার কর্তৃত্ব ম্যাজিস্ট্রেট আদেশে লিপিবদ্ধ করবেন, এইটা পারে কিনা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। আবার বলি, আসামিকে পুলিশ হেফাজতে আটক রাখিবার কর্তৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট এইরূপ আদেশ দেওয়ার কারণ লিপিবদ্ধ করবেন। তাহলে বাদ দেন, এখন 3 নম্বর ম্যাজিস্ট্রেট, 2 নম্বর ম্যাজিস্ট্রেট বাদ দেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট যখন এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই দুইজন যখন বা 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি আপনার পুলিশের কাছে 3 দিন 2 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে, এই রিমান্ড মঞ্জুর করার পরে এর কি কারণে আপনি পুলিশের হেফাজতে দিয়েছেন, এই কারণটা এই 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরকারের নিকট থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি মহানগরের দায়িত্বে থাকেন, তার কারণ লিপিবদ্ধ করবেন, এবং তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেট প্রত্যেকে কিন্তু দায়বদ্ধ। আমি আপনাদের এগুলো পড়াই এই জন্যই, দায়বদ্ধতা আছে। তাহলে এই যে ম্যাজিস্ট্রেটগুলো পুলিশ হেফাজতে দেওয়ার পরে এর কারণ লিপিবদ্ধ করবে, কেন এই পুলিশ হেফাজতে দিয়েছিলেন সেটা কাকে জানাবে, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট ইংরেজিতে বলা হয়, বাংলায় কি মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট যিনি মহানগর দায়িত্বে, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। কারা কৈফিয়ত জারি করলেন, 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি সরকারের নিকট থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই যে 3 জন লোক পুলিশ হেফাজতে দিয়েছেন, কি কারণে দিয়েছেন তার কারণ লিপিবদ্ধ করে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটকে অবহিত করছে। সংক্ষেপে, বেশি চিন্তা, এগুলো আপনাদের পড়া না, জাস্ট এটা জানলেন, এটা দাম্ভিজ্ঞ একটা ভাব যে আপনি আইন সম্পর্কে, এই রিমান্ড শুধু ওটুকের মধ্যেই সীমাবদ্ধ না, রিমান্ড ব্যাপক। এরপরে আসেন, এই যে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আপনার দিয়ে দিল পুলিশ হেফাজতের জন্য
রিমান্ড মঞ্জুর করে দিল যে ঠিক আছে, এই কাজটা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে দিয়ে দিলেন। তার মানে উনি আইনের ঊর্ধ্বে না, উনি উনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে। ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেট কিরা? এবার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেট হচ্ছে মহানগর দায়রা জজ, মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং জেলা দায়রা জজ দের নিকট প্রেরণ করবে। তাহলে ঠিক আছে না, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট এই দুইজন যখন আবার এই রিমান্ড মঞ্জুর করবে পুলিশ হেফাজতে রাখার জন্য আসামিকে দেবে। কি কারণে দেন? তার কারণ আপনি দায়রা আদালত বা মহানগর দায়রা আদালত এবং দায়রা জজের নিকট এর কারণ লিপিবদ্ধ করবেন, এতটুকু। তাহলে মূল পড়া হলো কি? রিমান্ড। রিমান্ড হচ্ছে কি, যদি কোনো ব্যক্তিকে পুলিশ অফিসার গ্রেপ্তার করে এবং যে অভিযোগের উপর গ্রেপ্তার করছে তার দৃঢ় ভিত্তি যদি শক্ত হয়, মজবুত হয়, তাকে অনুসন্ধান তদন্তের প্রয়োজন হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার ইন্সপেক্টরের কর্মকর্তার নিচে নয় এমন অফিসার এই তার অভিযোগের বিষয়ে লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেটের নিকট নেবেন। এই ম্যাজিস্ট্রেট বিচার করার মতো ক্ষমতাবান হোক আর না হোক, তিনি তার এই করবেন কি, এই পুলিশের বিষয়টা শোনার পরে পুলিশ হেফাজতে দেওয়ার জন্য রিমান্ড মঞ্জুর করবেন। রিমান্ড দেবেন না কিরা কিরা দিতে পারেন না, এটা পারে না হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে যে সরকারের বা কেন্দ্রীয় থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়, যে আপনার কাছে ক্ষমতা দিলাম, আপনি দিয়েন পুলিশ হেফাজতে রাখার অনুমতি। এছাড়া কিরা কিরা পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন এই দুইজন যে এই রিমান্ড মঞ্জুর করে দিলেন, দেওয়ার পরে এর কৈফিয়ত বা কারণ তার ঊর্ধ্বতন ম্যাজিস্ট্রেটকে জানায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন আসেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে গল্পে গল্পে শেখবেন, তাহলে সহজ হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন এই রিমান্ড মঞ্জুর করলো বা পুলিশ হেফাজতে রাখার কথা মঞ্জুর করে দিল, তখন ওনারা কি করবেন? ওনারা জবাবদিহিতা করবেন কার কাছে? মহানগর দায়রা জজ এবং মহানগর দায়রা জজ এবং জেলা দায়রা জজের নিকট বলবেন এই কারণে আমরা পুলিশ হেফাজতে রাখার জন্য অনুমতি দিচ্ছি। ঠিক আছে, তাহলে রিমান্ড সম্পর্কে আপনারা বুঝলেন। এর নিচে আবার এই জামিন, কোন কোন সময় জামিন, যাবজ্জীবন কারাদণ্ডে জামিন দেওয়া যায় কি যায় না, কতদিন পরে যদি পুলিশ রিপোর্ট শেষ না হয় 120 দিন, এখানে তদন্তের একটা বিষয় আছে। যাক, আমরা শেষ করি, তারপরে হয়তো আমার যদি মনে পড়ে আপনাদের ওগুলো পড়লে কল্যাণকর হবে, তাহলেই বলবো। এখন আসেন 168 ধারা। 168 ধারায় 168 ধারা আছে অধীনস্থ পুলিশ অফিসার কর্তৃক তদন্ত রিপোর্ট। এটা আপনাদের লাগবে না। আমাদের থানা ফাঁড়িতে যারা তদন্ত কার্যক্রম করে সাব ইন্সপেক্টররা, এই তদন্তের কে কতদূর অগ্রগতি হয়েছেন, কে কতদূর আপনারাই তদন্তভার কার্যক্রম পরিচালনা করছেন, সেই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খেয়াল খুশি রাখে এবং তার কাছে তারা জানায়, স্যার আমরা এই পর্যন্ত করতে পারছি কার্যক্রম, এই পর্যন্ত পারি নাই। ঠিক আছে, এবং স্যার তাদের সহযোগিতা করে। আমরা এসআই যদি অন্যান্য কোনো কার্যক্রমে থেকে যাই, তার এই কার্যক্রম স্যাররা সমাধান করে দেয়। এখন আসেন মূল পড়া যায় এটা 169 দ্বারা, এ কিন্তু দামি দ্বারা। 169 মূল পর্ব, মূল ব্যাখ্যা করব। সাক্ষ্য পর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি, সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি। সাক্ষ্য যদি অপর্যাপ্ত হয় তাহলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি কিরকম? আপনি পুলিশ অফিসার, আমরা জানেন অনেক সময় গ্রেপ্তার করছেন, বিনা পরোয়ানায় করছেন। এই যে গ্রেপ্তারগুলো করলেন কোনো একটা অভিযোগের ভিত্তিতে বা কোনো সন্দেহ হলেও আপনি যাকে গ্রেপ্তার করছেন এই সে তো একটা আসামি, কিন্তু আপনি তা পর্যালোচনা করে তার বিরুদ্ধে যে অভিযোগ তদন্ত করে দেখলেন কি আসলে পর্যাপ্ত সাক্ষী নাই এবং একে বিচারে আদালতে প্রেরণ করার জন্য পর্যাপ্ত কোনো কারণ নাই। এই যখন আপনি একজন তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত অফিসার দেখলো কি যে আসামিকে আমরা গ্রেপ্তার করছি বা যার বিরুদ্ধে অভিযোগ, এর আসলেই সাক্ষ্য প্রমাণ নেই, এর বিরুদ্ধে সাক্ষ্য দেবে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম সত্যতা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আর এই বিষয়ে আদালতে প্রেরণ করে বিচার করার জন্য যথেষ্ট কারণ নাই বলে আদালত মনে করে, পুলিশ অফিসার মনে করে, তখন কি করবে? আদালত তাকে ছেড়ে দেয়। পুলিশ অফিসার তাকে কি করে? ছেড়ে দেয়। ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ না করে তাকে মুস্তাকা নিয়ে ছেড়ে দেয়। এখন আসেন রিডিং করে দেয়, তাহলে সহজ পাবেন। রিডিংই মেলাখানিক লেখা, সংক্ষেপে বললাম, আর পড়ার পরও আর একটু সংক্ষেপে। আপনার মূল বই পড়েন, অল্প সময় আমি আপনাদের সময় নষ্ট করি এবং এর সাথে আপনারা আরেকটু সময় নষ্ট করবেন।
তদন্তের পর থানার ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করা যুক্তিযুক্ততা দেখাবার মতো পর্যাপ্ত সাক্ষ্য বা সন্দেহের যুক্তিসঙ্গত হেতু নাই, মানে এই আসামিকে আদালতে প্রেরণ করার জন্য যুক্তিসঙ্গত কারণ নাই এবং সাক্ষ্য নাই, যে কথা আমি বাংলায় বললাম, তাহলে উক্ত অফিসার আসামিকে হেফাজত থাকিলে অফিসারের নির্দেশ অনুসারে জামিনদার সভা জামিনদার ব্যতীত এটা মুস্তেকা সম্পাদনের পর তাকে মুক্তি দেবেন। তাহলে এই অফিসার কি করবে, জামিনদার সহ করতে পারে, জামিনদার ব্যতীত তাকে মুস্তেকা সম্পাদন করে তাকে মুক্তি দেবে। কারণ কি মুক্তি দেবে হচ্ছে ওর 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 ওই অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য নাই, পর্যাপ্ত সাক্ষ্য নাই, এবং এই তদন্ত করে দেখা গেছে এর কোনো যুক্তিযুক্ততা নাই, এই অভিযোগ তার বিরুদ্ধে সত্যতা নাই। তখন কি করছে, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ অফিসার এই আসামির নিকট থেকে মুস্তেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, যে মুস্তেকা অনুসারে যদিও কখনো প্রয়োজন হয়, মানে যে মুস্তেকায় দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে যদি কখনো প্রয়োজন হয়, তাহলে আসামি পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটিকে আমলে নেবেন এবং আসামিকে বিচারে বা তাকে বিচারতে প্রেরণ করিবার ক্ষমতা বা কোনো ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন। বলছে কি এই যে মুস্তেকা নিয়ে ছাড়িয়ে দিয়েছেন, এই ছাড়িয়ে দেওয়ার মানেই ওর জীবনের তরে শেষ না, ওর জীবনের তরে শেষ হয় নাই। যদি কখনো কোনো ক্লু পায়, যদি কোনো সত্যতা কোনোভাবে মিলে যায়, সেই ক্ষেত্রে ওই যে মুস্তেকা নিয়ে রাখছে নাম ঠিকানা দিয়ে, তখন ওকে আবার ওই আদালতে প্রেরণ করা যাবে। ঠিক আছে, তোমার বিচার কার্যক্রম চলবে। তাহলে এইতে 189তে মূল মনে রাখবেন, সাক্ষ্য অপর্যাপ্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি, সাক্ষ্য অপর্যাপ্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত করে দেখছে অভিযুক্তর যথেষ্ট যুক্তিযুক্ততা নাই এবং সাক্ষ্য প্রমাণ নাই, তখন এই অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে মুস্তেকা নেছে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত নিয়ে তাকে ছেড়ে দেবেন। ঠিক আছে, ভবিষ্যৎ যদি পায় সেই সব পরে, ভবিষ্যৎ ওটা পড়ার দরকার নাই। এখন আসেন 170 ধারার আলোচনা। 170 ধারার আলোচনা, সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ হইবে। ওই কথাটার উল্টা কথা, সাক্ষ্য যদি পর্যাপ্ত হয় তাহলে কি করবেন, ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন। কথা একটাই, ওই কথাটা একটু ঘুরা দেবেন, অন্যান্য ধারায় কিন্তু একটাতেই সব বলছে, এইখানে আবার দুটো তৈরি করছে। 170 কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে যদি দেখতে পারেন অভিযোগটা সত্য, সাক্ষ্য প্রমাণ আছে এবং এতে বিচার করার জন্য আদালতে প্রেরণ করার যথেষ্ট কারণ আছে, তাহলে কি করবে, এই আসামিকে যে আদালত বিচার করার জন্য ক্ষমতাবান সেই আদালতে প্রেরণ করে দেবে। সহজ হিসাব। আপনার যখন থানা ফাঁড়ির কার্যক্রম দেখেন যে আসামি দেখেন ছাড়ি দিয়েছে মুস্তেকা নিয়ে, তাহলে বুঝবেন ওর সাক্ষী সনদ নাই এবং ওর এই অপরাধের যে করছে ওর তেমনটা ভিত্তি নাই বা সেমন কোনো কিছু বলে মনে হয় নাই। তাহলে ছাড়ি দিয়েছে কত, 169 পুলিশ ছাড়ি দিল। আর 170 কি বললো, তদন্ত করে সত্য পাওয়া গেছে। 170 তদন্ত করে সত্য পাওয়া গেছে, ঘটনা সঠিক আছে এবং সাক্ষীও আছে, 2-5 জন সাক্ষী দেওয়া আছে, না এই রিজলে অপরাধ করছে, রিজলের বিরুদ্ধে জানিত অভিযোগ, আমরা সাক্ষ্য দেবো। হ্যাঁ, তাহলে সাক্ষ্য আছে, তদন্তকারী অফিসার ঘটনার সত্যতাও পালেন, তাহলে এই রিজলকে এখন বিচার করার জন্য আদালতে প্রেরণ করা যায়। আদালতে কি করা যাবে, প্রেরণ করা যাবে। তখন এই রিজলের নামে রিজল কি করবে, আদালতে যাবে। এই রিজল কখন আদালতে যাবে না, এই রিজল যদি অসুস্থ হয়, অতিবৃদ্ধ হয়, নারী ও শিশু হয়, এবং তখন দেখা গেলো কি বিবেচনামূলক করে এই আমি যাওয়ার শর্ত, অথবা আমি বললাম ঠিক আছে আপাতত আমাকে ছেড়ে দেন, আপনারা যে মামলা করলেন এর যে দিনক্ষণ, এই দিনক্ষণে আমি আদালতে হাজির থাকবো, এরকম যদি এটা সমন্বয় পুলিশ অফিসার আমি করতে পারি বা আমার সাথে অ্যাডজাস্ট হয়, সেই ক্ষেত্রে পুলিশ ঠিক আছে আপনি যখন নির্দিষ্ট দিনক্ষণে যেতে চাচ্ছেন বা সম্মতি দিয়েছেন, তখন আমার নিকট থেকে জামিনদার সহ জামিনদার ব্যতীত মুস্তেকা নিয়ে ছেড়ে দেবে। এরপর আরেকটা অপশন, আমার কাছে যে আপনারা গ্রেপ্তার করছিলেন, আমার দেহ তল্লাশি করে যে বস্তু দ্রব্য মালামাল আজিজ স্যার পাইছিলেন মনে আছে, আমার কাছ থেকে যেগুলো পালেন, আমাকে নয় জামিনে মুক্ত দিলেন, তাহলে ওই মালামাল বস্তু দ্রব্য কি করবেন, আমাকে যে আদালতে বিচার করার জন্য ক্ষমতাবান ঠিক ওই আদালতে ওই বস্তু দ্রব্য মালামাল প্রেরণ করে দেবেন। এর মেলাখানিক রিডিং করতে গেলে আর মেলাখানিক সময় যাবেন, দরকার নেই, আমি বাংলা করে বলি।
সহজ করে বলতেছি, যেটা একটু কম পড়ার ভিতর সেটা পড়ে দিলে আপনাদের সহজ হবে, যে সুন্দর করে লেখা, এই লেখাগুলো যখন পড়বেন তখন দেখবেন খুব মজা লাগে। ঠিক আছে, এই যে আমি বাংলায় বলতেছি আপনাদের সহজ, তাছাড়া মূল লেখা তো অল্প একটু, হাতে লেখবেন যখন তখন 2 লাইন। আমি তো আপনাদের বলি বেশি লেখেন না, তাই বলি না আজিজ স্যার? আজিজ স্যারের 4 পাতা 5 পাতা বলি আছে, এ যদি দেখতেন 4 পাতা নাও তো লেখা লাগবে না, কিন্তু আর গল্প শুনবেন, আমার কথাটা শুনতে শুনতে আপনি যখন শিখে ফেলাবেন তখন লিখতেও দেখেন মজা। তাহলে এই 170 ধারায় যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্তকারী পুলিশ অফিসার, তদন্ত করে যদি সত্যতা পান অথবা কোনো এই সাক্ষী সমত পান, তাহলে দেখবেন যে ওই আসামিকে আদালতে বিচার করার জন্য ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করা দরকার। তখন তাকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন। কখন প্রেরণ করা যাবে না? যদি অসুস্থ হয় বা সাক্ষী যেতে রাজি হয়, নির্দিষ্ট দিনক্ষণ সাক্ষী আসামিকে মনে হয়েছে না সে যাবে, যাওয়ার মতো যথেষ্ট ফিটনেস এবং ঠিক আছে, সেই ক্ষেত্রে এই আসামিকে কি করবে? আসামিকে ছেড়ে দিতে পারে, কিন্তু মামলা চলমান থাকবে, বিচারের জন্য প্রেরণ করে দেবে। 3 নম্বর হচ্ছে কি বলছে, তারপরে এখন হলো এই আসামিকে তাহলে কখন ছেড়ে দেবে এবং কখন আসামি ছেড়ে দেওয়ার পরেও এই মালামাল বস্তু দ্রব্য কি হবে। কোনো আসামিকে যখন, খেয়াল করেন স্যারেরা, কোনো আসামিকে যখন পুলিশ অফিসার ছেড়ে দিল, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আছে, যথেষ্ট এই অভিযোগ সত্যতা আছে, সেক্ষেত্রে কি করণীয় আইনের আলোতে ব্যাখ্যা করেন। তখন আপনারা লিখবেন, যদি আসামিকে ছেড়ে দেয় বা আসামি আচ্ছা যাও, ক্লাসটা শুনে নিও দোস্ত পরবর্তী, আমি আর একটা দুটো পরে শেষ করে দেবো না, ঠিক আছে? আর আজকে আমার ডিউটি অফিসারে আছে তো ক্লাস নিতে পারবো না, কালকে আবার নেবেন ইনশাল্লাহ। লাগিয়ে থাকেন, বিজয় সুনিশ্চিত। কত বাজে? 13। ও স্যার তাহলে এটাই শেষ করে দেয় 70 না? 70 হলে এতটুকু, তাহলে এই 2 বিষয়ে আদালত প্রেরণ করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।